গণ অভ্যুত্থানে নেতিবাচক ভূমিকায় জোরালো হয়েছে পুলিশ সংস্কারের দাবি, বাহিনী পুনর্গঠনে দলীয় লেজুর বৃত্তি বন্ধের পরামর্শ। জুলাই গণহত্যায় হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। খায়রুল হকের জামিন শুনানি পিছিয়ে অক্টোবরে। ভোর থেকে মুষলধারে বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা, যানজটে কর্মজীবীদের ভোগান্তি। এবং দালাল চক্রের সিন্ডিকেটে বরিশালে স্বাস্থ্যসেবায় চরম অব্যবস্থাপনা, ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারে মানা হয় না নির্দেশনা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে সঙ্গে আছি মাহমুদ হোসেন। পুলিশকে বলা হয় জনগণের বন্ধু, বাস্তবতাও কি তাই? অতীত ইতিহাস বলছে জনগণ নয় বরং সরকারের বন্ধু হয়ে কাজ করেছে পুলিশ। স্বৈরাচারী সরকারের গোয়ার্তুমিতে গণ অভ্যুত্থানে প্রাণ গেছে অনেক পুলিশ সদস্যের। নিরাপত্তা বিশ্লেষক ইশফাক ইলাহি চৌধুরী মনে করছেন, দলীয় লেজুর বৃত্তি বন্ধ না হলে পুলিশ কখনোই জনবান্ধব হবে না। তবে বদলে যাওয়া বাংলাদেশে পুলিশ নিয়ে আশাবাদী ডিএমপির মুখপাত্র তালেবুর রহমান। মনিরুল ইসলামের প্রতিবেদন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের শাসন আমলে দেশকে গড়ে তোলা হয় পুলিশি রাষ্ট্র হিসেবে। টানা ১৫ বছরের শাসন আমলে পুলিশকে বিরোধী মত দমনেই ব্যবহার করা হয়েছে, যে কারণে ২৪-এর গণ আন্দোলনে বহু ছাত্র জনতা হতাহত হয়। দায়িত্ব পালনে গোয়ার্তুমির কারণে প্রাণহানি থেকে রেহাই পায়নি পুলিশ সদস্যরাও। আন্দোলনে দমনপীড়নে পুলিশ সম্পর্কে নেতিবাচক ধারণা পাকাপোক্ত হয় মানুষের। তারপর থেকেই প্রকট হয় আস্থার সংকট। বদলে যাওয়া বাংলাদেশে তাই দাবি ওঠে পুলিশ বাহিনীতে সংস্কারের। তবে বর্তমান বাস্তবতায় পুলিশের হারানো ইমেজ ফিরিয়ে আনা বেশ চ্যালেঞ্জিং হয়ে পড়েছে। কমিশন হয়, কমিশন অনেক সুন্দর সুন্দর আপনার পুস্তিকা বলুন বা ভলিউমস করে তারা পাবলিশ করে, কিন্তু সেগুলো বাস্তবায়ন হয় না। অভ্যুত্থানের পর দেশে বেড়ে যায় মব জাস্টিস। আইন ও সালিশ কেন্দ্র বলছে, ইউনূস সরকারের প্রথম ৭ মাসেই মব ভায়োলেন্স ঘটে ১৯৪টি, আর ৪৪৪ রাজনৈতিক সহিংসতায় প্রাণহানি ঘটে ১২১ জনের। আহতের সংখ্যা প্রায় ৫,০০০। মব ভায়োলেন্স, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ঘরবাড়ি আক্রমণ করা, তা লুটপাট করা, এগুলো কিন্তু আমাদের এখানে হয়েছে। এত সব ঘটনা ঘটলেও মামলার সংখ্যা কিন্তু একেবারেই নগণ্য। সরকারের প্রথম ৪ মাসে ৫৬৫ হত্যা মামলা দায়ের করা হয়। ছিনতাই ও ডাকাতির মামলার সংখ্যা ১,৪১২ এবং অপহরণ মামলা ৬৪২টি। নিরাপত্তা বিশ্লেষক ইশফাক ইলাহি বলছেন, পুলিশকে শক্তিশালী ও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে সরকার দলীয় পেটোয়া বাহিনীর তকমা মুক্ত হতে হবে। মাঝখানে কিন্তু বেশ সুন্দর চালু হয়েছিল যে মাঝে মাঝে মাঠ পর্যায়ে বৈঠক, হাটে বাজারে হতে পারে, বটগাছের নিচে হতে পারে। পুলিশের সাথে সাধারণ মানুষের সম্পর্ক, এটা শুধুমাত্র আইনের ব্যাপার না, এটা সামাজিক একটা দরকার ছিল, সেটা এখনো হচ্ছে না। স্বাধীনতা পরবর্তী সময়ে ৮ বার পুলিশ সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। প্রথম সংস্কার কমিশন গঠন হয় ১৯৭২ সালে। এরপর এরশাদের শাসন আমলে আরও ৪ বার। ২০০৩ থেকে ২০১৪ সালে পুলিশ সংস্কারে নানানমুখী প্রস্তাবনা দেয় ইউএনডিপি ও এফআইডি। সবশেষ ২০২৪ সালে পুলিশ সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। ডিএমপির মুখপাত্র তালেবুর রহমান অভ্যুত্থান পরবর্তী আন্দোলনে পুলিশি ভূমিকার প্রশংসা করে বলেন, গেল ১ বছরে বাহিনীর সদস্যদের মনস্তাত্ত্বিক ও কৌশলগত পরিবর্তন হয়েছে। যে পরিস্থিতি ছিল, পুলিশ অনেকটাই অগোছালো ছিল, সেই অবস্থা থেকে আমরা অনেকাংশেই গুছিয়ে উঠেছি এবং গত ১ বছর আপনারা দেখেছেন প্রাথমিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেরকম ছিল সেখান থেকে এখন অনেকটা স্থিতিশীল অবস্থায় আমরা পৌঁছতে পেরেছি। মাঠ পর্যায়ে যারা সেবা দিয়ে থাকে তাদেরকে পুনর্গঠন করা হয়েছে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ বর্তমানে তার পূর্ণাঙ্গ সক্ষমতা নিয়ে কাজ করছে। একটি জনবান্ধব পুলিশি কাঠামো গড়ে তুলতে জনগণের দায়বদ্ধতাও কম নয় বলে মনে করেন এই কর্মকর্তা। পুলিশের কাজে সহায়তা করবেন, এই ক্ষেত্রে কোন রকম ব্যতিক্রম করে নিজেদেরকে পুলিশের ভূমিকায় অবতীর্ণ করা এটা সঠিক হবে না। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্য গ্রহণ চলছে।
ষষ্ঠ সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ আব্দুস সামাদ। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ তিনি সাক্ষ্য দেন। এর আগে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। গত 10 জুলাই তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের জামিন শুনানি অক্টোবরে। সকালে বিচারপতি মোহাম্মদ জাকির হোসেন ও বিচারপতি KM রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চে সময় চান খায়রুল হকের আইনজীবী। এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, আবেদনকারী সময় চাইলে তাদের সমস্যা নেই। পরে হাইকোর্টে অক্টোবরে শুনানির দিন ঠিক করেন। জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়িতে যুবদল কর্মী আব্দুল কাইয়ুম আহাদ হত্যা মামলার গ্রেপ্তার হয়েছেন তিনি। সপ্তাহের প্রথম কর্মদিবসে ভোর থেকে রাজধানীতে মুষলধারে বৃষ্টি। এতে পানি জমে যায় অনেক সড়কে, সৃষ্টি হয় যানজট। কোথাও কোথাও রাস্তায় গাড়ি নষ্ট হয়ে ভোগান্তিতে পড়ে মানুষ। অফিসগামী মানুষ ও পরীক্ষার্থীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ে। এ সময় রিকশা, সিএনজি, অটোরিকশা চালকদের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ করেন অনেকেই। কেউ কেউ হেঁটেই গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন। পানি বেড়েছে, অর্ধেক পানি চলে যায়। তারপরে হচ্ছে যে আপনার যানবাহনের যে অসুবিধা হইতেছে, এটা একটা অসুবিধা। এখানেই মানে বেশিরভাগ পানিটা, এই সাইডে যদি একটু কোনো কিছু যাওয়া পানি যাওয়ার কোনো লাইন থাকতে তাইলে এই পানিটা জমতো না, আর জ্যামটা হতো না। এই জিনিসটা পানির কারণে রাস্তায় যে গর্ত দেখা যাচ্ছে, এটা পরে মনে করেন যে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। পানির কারণে আমরা স্কুলে যেতে পারছি না, গাড়ি আটকে রয়েছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য দ্রুত ডিপিপি অনুমোদন ও পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে অনশন করছেন শিক্ষার্থীরা। এতে অন্তত 20 জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমি ভবন 3 এর সামনে অনশন করছেন শিক্ষার্থীরা। গুরুতর অসুস্থ শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল টিম প্রাথমিক চিকিৎসা দিচ্ছে। স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি অনুমোদন না হওয়া পর্যন্ত অনশন কর্মসূচি চলবে বলে জানান শিক্ষার্থীরা। দর্শক, রাজধানীর মিরপুর 1 নম্বরে আছেন সহকর্মী সুরাইয়া মুন্নি। ঢাকা শহরে আজকে বৃষ্টির খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন তিনি। মুন্নি, সড়কে পানি কি এখনো আছে, আর যানজট পরিস্থিতি কেমন দেখছেন? আপনাকে আমি দেখাতে চাচ্ছি যে এই মুহূর্তে আমি আছি মিরপুর 1-এ, এবং এই মিরপুর 1 থেকে বাংলা কলেজ পর্যন্ত যানজট। এই যানজটের কারণে মানুষ কিছু কিছু সময় দেখা যাচ্ছে যে যারা থমকে দাঁড়িয়ে আছে, কিভাবে তারা পরবর্তী রাস্তা পার হবেন। এবং আপনাকে আমি একটা কথা একটু আশ্বস্ত করতে চাচ্ছি যে কিছুক্ষণ আগে আমি এখানে দেখেছি একটা রিক্সা পড়ে যায়, এবং পড়ে যাওয়ার পরে সেখান থেকে একটা শিশু এবং এক মহিলা পড়ে গেছে এই পানির মধ্যে। তো এই পানিটাও কিন্তু পরিচ্ছন্ন না। তো আমি এখানকার পরিস্থিতি নিয়ে এখানে এক পথচারী, তার কাছে জানতে চাচ্ছি যে কি কি সমস্যায় পড়ছেন তারা এই পানিবদ্ধতা বা জলাবদ্ধতার কারণে। দেখতে পাচ্ছেন জলাবদ্ধতা যেভাবে হয়েছে, মেন হলগুলো খোলা হইতেছে কিন্তু মেন হলের ভিতরেও পানিগুলো যাচ্ছে না। আমি মিরপুরের কাজীপাড়া বা ওইদিকে আমি দেখলাম যে ওখানে মেন হলগুলো খুলে রাখছে পানি কমার জন্য, বাট পানি কমতেছে না, পানি উল্টো আরও এখান থেকে বের হচ্ছে। সামনে ওই দিক দিয়ে যদি কেউ রাস্তার অতটুকু যেতে হয়, মোটামুটি এখানে 1 কিলোর পরিমাণ রাস্তা হেঁটে যেতে হইতেছে। তারপরে হচ্ছে যে পানিগুলো, এই যে পানিগুলো মানুষ পেরিয়ে এই পাশ থেকে ওই পাশ যাবে, এই পানিগুলো আদৌ ভালো কিনা, এটাতে মানুষ যে হাঁটবে, মানুষের পরবর্তীতে কোনো সমস্যা হবে কিনা এটাও আমরা কেউ জানি না। তার উপরে পানিগুলোতে গন্ধ, বাসাবাড়ির পানিতে এটার কারণে অনেক গন্ধ ছড়িয়ে যায়। তো এইটা আসলে যারা কনসার্ন পারসন আছে এগুলাতে, এইটা যদি তারা একটু দেখে। মিরপুরের অবস্থাটা এরকম কি, মানে যদি আপনার আধা ঘন্টা বা 1 ঘন্টা বৃষ্টি হয়, মিরপুর পুরা তলিয়ে যায়।
এটা এইখানে বলেন, কাজীপাড়া বলেন, শেওড়াপাড়া বলেন, আশেপাশে সব কিছু মেট্রোর মাধ্যমে খুব উন্নত হয়েছে, কিন্তু রাস্তাঘাট আসলে ওরকম উন্নত হয় নাই। নিচু এলাকাগুলো সবসময় ডুবে যায়, একটু বৃষ্টি হলেই মানে মানুষের ভোগান্তি সবসময় আছে এখানে। যেমনটি মাহমুদ শুনছিলেন যে ভোগান্তি নিয়ে এক পথচারী বললেন। একই সঙ্গে আমি আপনাকে দেখাতে চাচ্ছি যে সেই 2.5 ঘন্টার বৃষ্টি হয়েছে সকালে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু রাস্তায় জ্যাম থেকেই যাচ্ছে এবং পানি বা জলাবদ্ধতা এখনো আছে। একই সঙ্গে আমি আপনাকে আরেকটু জানিয়ে রাখছি যে সকালে যখন 9:30 10টা বাজে তখন কিন্তু অনেক শিক্ষার্থী পরীক্ষার হলে যাচ্ছিল। আজকে পরীক্ষা ছিল, এসএসসি পরীক্ষা। তো অনেক শিক্ষার্থী দেখা যাচ্ছে বৃষ্টিতে একেবারে কাক ভিজে তারা পরীক্ষা কেন্দ্রগুলোতে দৌড়ে দৌড়ে যাচ্ছে। তখন গাড়িও পাচ্ছিল না, রাস্তা আটকে আছে, প্রত্যেকটা গাড়ি ছিল থমকে। তো এতে করে মানুষের যে সমস্যাগুলো হচ্ছিল, সীমাহীন সমস্যা। তো কিছুক্ষণ পর আমরা আরেক পথচারীর কাছে। মুন্নি, আপনাকে ধন্যবাদ। সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে অনশন করছেন শিক্ষার্থীরা। এ নিয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল রানা। সোহেল, শিক্ষার্থীদের অনশনের সবশেষ অবস্থা কেমন দেখছেন আমাদের জানাবেন। জি, ধন্যবাদ মাহমুদ। আপনি যেমনটি বলছিলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে কিন্তু তারা দীর্ঘ 23 দিন যাবত কিন্তু বিভিন্ন নানা কর্মসূচি তারা পালন করছেন। মহাসড়ক ব্লকেট, ট্রেন ব্লকেট এবং যমুনা সেতু ব্লকেট, মানববন্ধন, বিক্ষোভ মিছিল সহ বিভিন্ন কর্মসূচি তারা কিন্তু পালন করছে। ইতিমধ্যে গতকাল সকাল 11টা থেকে অস্থায়ী ক্যাম্পাস দিনে সামনে কিন্তু তারা গণ অনশন শুরু করে। পরবর্তীতে তারা কিন্তু গণ অনশনকে কিন্তু আমরণ অনশনে রূপান্তরিত করে। সেই অনুষ্ঠানে কিন্তু গতকাল রাত্রে 7টা থেকে কিন্তু শিক্ষার্থীরা অসুস্থ হওয়া শুরু করে। আজকে সকাল পর্যন্ত কিন্তু ইতিমধ্যে 20 জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে এবং অনেকেই কিন্তু স্থানীয় ক্লিনিকে, হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং যারা এই অনশনের জায়গাটি রয়েছে তারা কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের মেডিকেল টিম কিন্তু তাদের চিকিৎসা দিচ্ছে। এবং আমরা জানতে পেরেছি আজকে একনেকের সভা, সেই একনেকের সভায় যদি সবাই যদি আজকে যদি এই ডিপিপি অনুমোদন হয় এবং পূর্ণ বাস্তবায়ন হয়, তারা কিন্তু এখন অনশনে। আচ্ছা, আপনাদের বিশ্ববিদ্যালয়ে আজ তো সভা ছিল, আমরা জেনেছি একটি আজকে সভা রয়েছে এবং শিক্ষার্থীরা গতকাল থেকে আমার অনশনে রয়েছে। আমরা এখন পর্যন্ত কোনো আপডেট পাইনি এবং আমাদের বিশ্বাস অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছে, শিক্ষার্থী বান্ধব সরকার, আমরা মনে করি এই সরকারের হাত ধরে কবিগুরুর নামে যে বিশ্ববিদ্যালয়টি সেটি পাশ হবে এবং এই এলাকার যে শিক্ষা বিস্তার, সেই শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা রাখবে। ধন্যবাদ। ঠিক শুনছিলেন যে ইতিমধ্যে কিন্তু আজকে একটি সভা হয়েছে। সেই সবাই যদি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ডিপিপি অনুমোদন হয় তাহলে তারা কিন্তু অনশনে শেষ করবে। এই ছিল সিরাজগঞ্জ রবীন্দ্র বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। মাহমুদ। সোহেল, আপনাকে ধন্যবাদ। গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে চতুর্থ দিনে সাক্ষ্য গ্রহণ চলছে। দর্শক, আমরা সরাসরি চলে যাচ্ছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। পুলিশ কমিশনার অর্থাৎ যারা এই ঘটনার জন্য দায়ী সকলের বিচার দাবি করেছে, শাস্তি দাবি করেছেন। আর কিছু আপনাদের আচ্ছা, এই বিষয়টা নিয়ে আমি এই বিষয়টা ওইভাবে বলতে চাই না। আমাদের একটা প্রসিডিউরাল সিস্টেম, উনি যারা করবেন বা করবেন কিনা এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমরা একটা মত দিয়েছি, প্রসিকিউশন একটা মত দিয়েছেন, আদালত নিজস্ব সিদ্ধান্ত এটা আদালতের সিদ্ধান্ত, ট্রাইব্যুনালের সিদ্ধান্ত। আমরা আমাদের মত দিয়েছি, আমাদের মতের সাথে ট্রাইব্যুনাল একমত হননি, ওনারা ওনাদের মতো সিদ্ধান্ত দিয়েছেন। বিষয়টা হচ্ছে এটা আইন ট্রাইব্যুনাল বিচার করবেন, ট্রাইব্যুনাল তার সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার রাখেন, ট্রাইব্যুনাল সিদ্ধান্ত। দেখেন, আমরা এই বিষয়টা আপনাদেরকে বারবার বলেছি যে আমরা এই মামলার প্রমাণের জন্য যতগুলো সাক্ষী দরকার ততগুলো সাক্ষী উপস্থাপন করবো। আমরা 81 জন সাক্ষীর তালিকা এখানে দিয়েছি। আইনে আমাদের অতিরিক্ত সাক্ষী দেওয়ারও সুযোগ আছে। আমরা আশা করছি যে
ম্যাটেরিয়াল উইকনেস। আই হোপ। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাক্ষ্য গ্রহণ শুনছিলেন। দালাল চক্রের সিন্ডিকেটের কারণে অব্যবস্থাপনার শিকার বরিশালের স্বাস্থ্যসেবা। কাঙ্ক্ষিত সেবা পেতে হয়রানি পোহাতে হচ্ছে রোগীদের। যত্রতত্র বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গড়ে ওঠায় মানা হচ্ছে না সরকারি নির্দেশনা। সঠিক চিকিৎসা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করছে প্রশাসন। তরিকুল ইসলাম তুহিনের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দালাল চক্র, অ্যাম্বুলেন্স সিন্ডিকেট, জনবল ও ওষুধ সংকট সহ চরম অব্যবস্থাপনায় ভোগান্তিতে পড়ছেন রোগীরা। নগরীর বিবির পুকুর পাড়, বাটারগলি, সদর রোড সহ আশেপাশের এলাকায় গড়ে উঠেছে বৈধ অবৈধ প্রায় শতাধিক ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। স্বল্প সংখ্যক টেকনিশিয়ান দিয়ে পরিচালিত হয় সেবা নিয়ে আছে অভিযোগ। শতাধিক ডায়াগনস্টিক সেন্টার আছে। এই শতাধিক ডায়াগনস্টিক সেন্টার এই অল্প সংখ্যক টেকনিশিয়ান দিয়ে কিভাবে সঠিকভাবে পরিচালিত হয়? বিস্তৃত সব রোগের আপনার ওই যে প্যাথোলজি যে ব্যাপারটা, ওটা সব রোগের নাই, কিছু কিছু রোগের বাইরে থেকে করতে হয়। দালালরা যেভাবে আসিয়া যারা বোঝে না তাদেরকে আসিয়া তো লেওয়াইয়া ফাঁসাইয়া তাকে নিয়ে যায়। এসব অনিয়মের প্রতিবাদে শিক্ষার্থীরা কয়েকদিন ধরে সড়ক অবরোধ করে স্বাস্থ্যখাত সংস্কার ও সিন্ডিকেট ভাঙার দাবি জানাচ্ছেন। আমরা আন্দোলনে নামি। এর পরবর্তী সময় এই দালাল চক্র, এই সিন্ডিকেট চক্রই আমাদের নানাভাবে বাধা দেওয়ার চেষ্টা করে। এগুলো দেখার দায়িত্ব তাদের না, কর্তৃপক্ষের না, প্রশাসনের দায়িত্ব। তো তারা তো তাদের দায়িত্ব ঠিকমতো পালন করছে না। অনেক দেখেন ব্যাঙের ছাতার মতো হচ্ছে ডায়াগনস্টিক সেন্টার। সরকারি নির্দেশনা ব্যতীত কোনো ডায়াগনস্টিক সেন্টার পরিচালিত হতে পারবে না বললেন সিভিল সার্জন। এখানে কিছু সরকারি কিছু প্রোটোকল আছে, সরকারি কিছু নিয়মকানুন আছে, ওর মধ্যে যে নির্দেশিত যে নিয়মাবলী এর মধ্যে থেকে সবাই চালাবে এবং এইভাবে আমাদের নির্দেশনা দেওয়া। নিয়মিত বেসরকারি ক্লিনিকগুলো পরিদর্শনের মাধ্যমে মান নিয়ন্ত্রণ করার কথা জানালেন স্বাস্থ্য বিভাগের পরিচালক। বেসরকারি ক্লিনিকগুলোকে সবসময়ের জন্য পর্যবেক্ষণ করি, আমাদের নজরে থাকে এবং রীতিমতো আমরা ভিজিট করি। যেখানে মানসম্মত যেটা নাই আমরা সাথে সাথেই সেটাকে মানটাকে ফিরিয়ে আনার জন্য তাদেরকে নির্দেশনা দেই। দালাল চক্র নিয়ন্ত্রণে ব্যবস্থাপনা সক্ষমতা বৃদ্ধির উপর জোর দিলেন শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। বিভিন্ন জায়গায় ডায়াগনস্টিক সেন্টার হচ্ছে, এরাই কিন্তু সুযোগটা নেয়। তো দালাল ঠেকানোর সবচেয়ে প্রথম কাজই হচ্ছে সক্ষমতা বৃদ্ধি করা। কোন কিসের সক্ষমতা বৃদ্ধি? ল্যাবরেটরি এবং রেডিওলজি, দুটো আগে। নিয়মিত ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিযান পরিচালনা করা হচ্ছে জানালেন জেলার প্রশাসক। আমাদের কাছে যখন অবৈধ কোনো ডায়াগনস্টিক সেন্টার তথ্য আসে, জেলা প্রশাসন নজরে আসে, আমরা মোবাইল কোর্টের মাধ্যমে নিয়মিত পরিচালনা করি ও তাদেরকে আইনে আওতায় আনার চেষ্টা করি। কঠোর নজরদারি ও আইন প্রয়োগের মাধ্যমে স্বাস্থ্য খাতের অনিয়ম ও দালাল চক্র নির্মূল করতে কার্যকরী পদক্ষেপের প্রত্যাশা বরিশালবাসীর। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ। 1978 সালের অধ্যাদেশ অমান্য করে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের সেকশন ইঞ্জিনিয়ার পদের নিয়োগ স্থগিতের প্রতিবাদে মানববন্ধন চলছে উত্তরা ডিয়াবাড়ি গোলচত্বরে। এতে অংশ নিয়েছেন হাজারো ডিপ্লোমা প্রকৌশলী। স্লোগানে স্লোগানে নিজেদের দাবি জানাচ্ছেন তারা। মানববন্ধন শেষে স্মারকলিপি প্রদান করা হবে। দেশের বাইরের খবর। ইসরায়েলি প্রাণঘাতী হামলায় গাজায় গত 24 ঘন্টায় আরও 70 ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে 3 শতাধিক। এছাড়াও অনাহারে প্রাণ গেছে 11 জনের। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে প্রায় 2 বছরের লাগাতার হামলায় প্রাণহানি ছাড়িয়েছে 61,800। আল জাজিরার সাংবাদিক হত্যার পর বিশ্বজুড়ে সমালোচনার ঝড় ওঠে। এর জেরে তেল আবিব জুড়ে গাজায় যুদ্ধ বন্ধ ও বন্দি বিনিময় চুক্তির দাবিতে কয়েক হাজার মানুষ বিক্ষোভ করেন। এদিকে গাজা উপত্যকায় বসবাসকারী ফিলিস্তিনিদের জন্য সব ধরনের ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। আলাস্কা শীর্ষ সম্মেলনে ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন শর্ত দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শর্ত হিসেবে দোনেস্ক এবং লুহানস্ক অঞ্চল রাশিয়ার কাছে ছেড়ে দেওয়ার দাবি করেন তিনি। বৈঠকের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট 2 কূটনীতিকের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। এছাড়া ইউক্রেন দনবাস অঞ্চলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছেড়ে দিলে রাশিয়া খেরসন আর জাপোরিঝাজিয়ায় তাৎক্ষণিক যুদ্ধ থামাবে বলেও জানান পুতিন। শেষ করব মোহনা সংবাদ যাওয়ার আগে শিরোনামগুলো আবার। গণ অভ্যুত্থানে নেতিবাচক ভূমিকায় জোরালো হয়েছে পুলিশ সংস্কারের দাবি। বাহিনী পুনর্গঠনে দলীয় লেজুর বৃত্তি বন্ধের পরামর্শ।
জুলাই গণহত্যায় হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। খায়রুল হকের জামিন শুনানি পিছিয়ে অক্টোবরে। ভোর থেকে মুষলধারে বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা, যানজটে কর্মজীবীদের ভোগান্তি। এবং দালাল চক্রের সিন্ডিকেটে বরিশালের স্বাস্থ্যসেবায় চরম অব্যবস্থাপনা, ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারে মানা হয় না নির্দেশনা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।